অ্যাসিস্ট্যান্ট সুপার সুচরিতা ম্যাডামের কথা শুনে জাস্ট অবাক হয়ে যাবে সবাই বন্ধুরা। কি ভয়ঙ্কর অডিও ভাইরাল হয়েছে বন্ধুরা। এই যে আরজি করের এই তিলোত্তমাকে এইভাবে যে নির্মমভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার পিছনে যে শুধু ছেলেরাই জড়িত না, মানে ছেলে জাতি যে জড়িত না, মেয়েরাও যে জড়িত, সেটা কিন্তু পরিষ্কার প্রমাণ হয়ে যাচ্ছে। আজকে কিন্তু পরিষ্কার প্রমাণ হয়ে যাবে বন্ধুরা। এক এক করে তোমাদের সামনে আমি পুরোটাই তুলে ধরবো যে কীভাবে তিনবার কল করা হয়েছিল এই তিলোত্তমার বাবা মাকে, হ্যাঁ, আর সেই কলগুলো কতটা মানে নির্দ্বিধা যুক্ত কল, নির্দ্বিধায় যে কীভাবে বলেছে। অ্যাসিস্ট্যান্ট সুপারের পরিচয় দিয়ে সুচরিতা নামে যে ফোন করেছিল, তার কথাগুলো শুনলে তোমরা অবাক হয়ে যাবে যে কি করে সে এতটা ঠান্ডা মস্তিষ্কে তিলোত্তমার বাবা মার সাথে ওইভাবে ফোনে তিনবার কল করেছিল। তাও আবার সেই ফোনের যে কথোপকথনগুলো ছিল, সেই কথোপকথনগুলো শুনলে মাথা খারাপ হয়ে যাবে যে কি করে পারলো, কি করে এই সমস্ত কথা তারা সেই সময় এইভাবে বলতে পারলো, কার শেখানো বলি ছিল, সবটাই কিন্তু ক্লিয়ার করতে চলে এলাম বন্ধুরা। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রূপা ডেলি থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে এলাম আরজি করের এই নির্মম যে একটা ঘটনা ঘটিয়েছে, যে বা যারা তাদেরকে শাস্তি দেওয়ার জন্য সারা দুনিয়া যেমন লড়ছে, আমরা কিন্তু শেষ দিন পর্যন্ত এই লড়াই কিন্তু চালিয়ে যাব। আজকে সেই রকমই চাঞ্চল্যকর অনেক অডিও, অনেক তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা সবার প্রথমে শোনো যে তিলোত্তমার বাবা মাকে যে অ্যাসিস্ট্যান্ট সুপার যে সুচরিতা ফোন করেছিল, সেই প্রথম কলে কি বলেছিল শুনে নাও। হ্যালো, কেন, কে বলছেন? আরজি কর হসপিটাল থেকে বলছিলাম। কেন, কি হয়েছে? ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন, কি হয়েছে? কি ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হয়েছে কি সেটা বলবেন তো? সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে। আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে সেটা বলো না তুমি। পেশেন্ট শরীরটা খারাপ, ভর্তি হয়েছে হসপিটালে, বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে। ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন, যত তাড়াতাড়ি পারবেন। কেন, খুব অবস্থা খারাপ? খুব অবস্থা খারাপ, হ্যাঁ খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন। শুনলে বন্ধুরা, প্রথমে কল করে বলা হয়েছিল আপনারা কি মানে ডক্টর তিলোত্তমার বাবা মা কি না, তখন তিলোত্তমার বাবা মা বলেছিল হ্যাঁ আপনার মেয়ে অসুস্থ হয়েছে, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন আরজি করে। তো পরিপ্রেক্ষিতে তিলোত্তমার বাবা কিন্তু বলেছে যে কি হয়েছে, ও অসুস্থ হয়েছে, চলে আসুন, ওকে ইমার্জেন্সিতে ভর্তি করানো হয়েছে। বন্ধুরা, ভাবা যায় যে এই মানুষটাকে এতটা পাশবিক অত্যাচার করে মেরে ফেলেছে, জানার পরে কিভাবে অবলীলায় নির্দ্বিধায় ঠান্ডা মস্তিষ্কে তার বাবা মাকে বলছে যে তাকে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে। তারপরের গল্প শোনো বন্ধুরা, তারপরের যে ফোনটা ওইটুকু কথা বলে কেটে দিল, তারপর আবার তাদেরকে ফোন করে কি বললো। সেই প্রথম ফোনটা গেছিলো কিন্তু 10:53 অ্যাসিস্ট্যান্ট সুপারের পরিচয় দিয়ে, যে কতটা ষড়যন্ত্র ওরা করেছিল। দ্বিতীয় ফোনটা শোনো একটু। ওনার অবস্থা খুবই খারাপ, আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। ওটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই ওখানে কেউ? আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারবেন। দ্বিতীয়বার ফোন করে বলা হয়েছে যে আপনার মেয়ে গুরুতর অসুস্থ। তখন তিলোত্তমার বাবা বলেছিল কেন, আমার মেয়ে কি হয়েছে আপনি বলুন তো, আপনি কে বলছেন? তখন বলছে আমি তো ডাক্তার নই, ডাক্তার বলতে পারবে কি হয়েছে, আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি কোনো ডাক্তার নই, অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। পাশ থেকে তিলোত্তমার মা বলে উঠছে কেন, ওর কি জ্বর হয়েছে? ও তো ডিউটিতে ছিল, হ্যাঁ আপনারা তাড়াতাড়ি চলে আসুন, ওর অবস্থা কি বেশি খারাপ? তিলোত্তমার বাবা বলছে, তিলোত্তমার মা বলছে ওর কি জ্বর হয়েছে? না, আমি কি ডাক্তার, আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি কোনো ডাক্তার নই, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন, ওকে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে। তাহলে 10:53 একবার ফোন আসলো, আবার 5-10 মিনিটের মধ্যে আবার ফোন আসলো যে তাকে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে। তাহলে বন্ধুরা ভাবো, যেই মানুষটা নেই পৃথিবীর থেকে একদম চিরতরে বিদায় নিয়েছে, যাকে এতটা পাশবিক অত্যাচার করে মেরে ফেলা হয়েছে, তার নামে তার বাড়িতে খবর পৌঁছাচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপার সুচরিতা, সে বলছে যে তাকে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন, আমি ডাক্তার নই, আমি বলতে পারছি না, আমি অ্যাসিস্ট্যান্ট সুপার। তারপর 3বারের বার ফোন করে তাকে কি বলা হলো তোমরা সেটাও শোনো বন্ধুরা। উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছেন, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি। 3বারের বার ফোন করে বলা হচ্ছে যে হয়তো
আপনাদের মেয়ে সুইসাইড করেছে, ও সুইসাইড করেছে হয়তো। তাহলে বন্ধুরা ভাবো যে হয়তো সুইসাইড করেছে, এই যে সুইসাইড করেছে এই যে কথাটা হয়তো বলে যে বললো, তাহলে এখানে কি বোঝা যাচ্ছে না যে পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। তিলোত্তমার বাবা মা কিন্তু সাক্ষাৎকারে বলেছিল যে পুরো ব্যাপারটা প্রথম দিকে ধামাচাপা দিয়ে সব কিছু মিটমাট করিয়ে নেওয়ার চেষ্টা চলছিল। তো ছাত্রদের জন্য যে জুনিয়র যে ছাত্ররা রয়েছে মেডিসিন বিভাগের, মেডিকেল বিভাগের, তারা এমনকি আরও অনেকেই কিন্তু বাধা দিয়ে যখন ব্যাপারটাকে একদম তাদের হাতের নাগালের বাইরে করে দিল, তখন আজকের দিনে কিন্তু এই পরিস্থিতি, এই যে এত কিছু, এই যে অডিও ভিডিও আমরা সমস্ত কিছু যে দেখতে পাচ্ছি তারই কিন্তু ফলাফল। কিন্তু আমার কথা হচ্ছে এই যে 3 নম্বর ফোনটায় কী বলা হলো যে হয়তো তাদের মেয়ে সুইসাইড করেছে, ও মারা গেছে, ও আর নেই। তাহলে তোমরা ভাবো বন্ধুরা যে কতটা মানে ওদের মধ্যে যুক্তি পরামর্শ হয়েছিল, ওদের মধ্যে যে একটা মিটিং হয়েছিল, কথোপকথন হয়েছিল যে কি বলতে হবে, কখন কিভাবে, কতটুকু করে বলতে হবে, আস্তে আস্তে ধীরে ধীরে ব্যাপারটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে যেতে হবে, সেগুলো সমস্তটাই যে ষড়যন্ত্র ছিল একদম পুরো কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। তিলোত্তমার বাবা মা কিন্তু দুজনেই বলেছিল যে প্রথম দিকে 10:53 আমাকে ফোন করে এই বলেছিল, আমি বলেছিলাম কি হয়েছে, আপনি কে বলছেন, তখন কিন্তু জানায়নি। তারপর আবার বললো আপনারা তড়িঘড়ি চলে আসুন। হ্যাঁ, মানে কতটা বুকের যে কলিজা বলে না, বুকের কোল যে কতটা শক্ত হলে ওইরকমভাবে, কতটা নির্মম হলে ওইরকমভাবে সেই তিলোত্তমার বাবা মাকে বলতে পারে, যেখানে তিলোত্তমা আর নেই, তিলোত্তমার সাথে যা করার করে ফেলেছে। ভোর 3টের সময় ময়নাতদন্তের রিপোর্টে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে ভোর 3টে থেকে 6টার মধ্যে কিন্তু তিলোত্তমার মৃত্যু হয়েছে, অথচ 10:53 তাকে ফোন মানে তিলোত্তমার বাবা মাকে ফোন করে জানানো হচ্ছে যে আপনারা তাড়াতাড়ি আসুন, আপনাদের মেয়েকে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে, অসুস্থ। তারপর আবার বলছে আপনারা তড়িঘড়ি আসুন, আমি তো ডাক্তার নই। তারপরে আবার ফোন করে বলা হচ্ছে আপনার মেয়ে হয়তো সুইসাইড করেছে, ও হয়তো সুইসাইড করেছে। তো এই সমস্ত বলে 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 তিলোত্তমার বাবা মার মাথায় ঢোকানোর চেষ্টা চলেছিল। ঢোকানোই একটা উদ্দেশ্য ছিল, যে তাদের মেয়ে ষড়যন্ত্রের যে শিকার হয়েছে সেটা তিলোত্তমার বাবা মা কিন্তু বুঝতে পেরেছিল যে তাদের মেয়ে সুইসাইড করেছে, এটা তাদের মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু হয়েছিল। বন্ধুরা, তিলোত্তমার বাবা মা কিন্তু প্রথম থেকেই বলে আসছে যে পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। ওনারা যখন গাড়িতে ছিলেন, ওনারা এই সমস্ত ফোনের পরে তড়িঘড়ি কিন্তু ড্রাইভারকে ডেকে, ড্রাইভারের সাথে কিন্তু যখন যাচ্ছিল আরজিকরের উদ্দেশ্যে রওনা দিয়েছে, সেই সময় তাদেরকে আরেকজন ফোন করে, কে আরজিকর আইসি। তোমরা একটু তার কথা শোনো সে কি বলছে। আমি আইসি আরজিকর বলছিলাম। আচ্ছা আপনারা আসছেন তো? হ্যাঁ একদম আসছি। কেমন আছে শরীর? আপনারা আসুন, আসলে কথা হবে। আসুন আরজিকর হসপিটালে আসুন, আমাদের এই চেস্ট ডিপার্টমেন্টের এইচওডি স্যারের কাছে আসুন। আচ্ছা শুনলে বন্ধুরা যে গাড়ির মধ্যে যখন তারা যাচ্ছিল, হ্যাঁ, সেই তিলোত্তমার যে গাড়ির চালক ছিল, যে চালক তিলোত্তমাকে নিয়ে যেত আরজিকর হসপিটালে, নিয়ে আসতো, সেই গাড়ির চালককেই কিন্তু ফোন করে তার বাবা মা তাকে সঙ্গে করে নিয়ে গাড়িতে করে কিন্তু যাচ্ছিল। সেই সময় আরজিকর থেকে কিন্তু ফোন এসেছিল, আরজিকর পুলিশ মানে আরজিকর আইসি বলছে যে আপনারা তাড়াতাড়ি আসুন, আপনারা কি আসছেন তো? তখন তিলোত্তমার বাবা মা বলছিল যে হ্যাঁ আমরা তো আসছি। হ্যাঁ, তো কি হয়েছে, আমার মেয়ের শরীর ঠিক আছে তো? তিলোত্তমার মা বলছে। তখন আইসি কি বলছে যে হ্যাঁ আপনারা আসুন, তারপর সামনাসামনি আসুন, আসলে কথা হবে, আপনারা একদম সরাসরি চেস্ট বিভাগে এসে দেখা করুন, তারপর যা বলার বলছি। তাহলে বন্ধুরা ভাবো যে এরা কতটুকু সাজিয়ে গুছিয়ে পুরো ষড়যন্ত্র তৈরি করে একদম মিটিং টিটিং করে একদম পুরো সেটিং ফিটিং করে তিলোত্তমার বাবা মাকে তারপরে কিন্তু এক এক করে শুরুটা করেছে জানানো। প্রথম ধাক্কাতেই কি বললো যে আপনারা তাড়াতাড়ি আসুন, আপনাদের মেয়েকে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে। এই কথাটা কেন বললো যে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে বন্ধুরা বলো তো? যদি সুইসাইড কেউ করে প্রথম দেখাতেই তো দেখে বোঝা যাবে যে সুইসাইড করেছে, তাহলে তো প্রথম মেয়েই বলবে যে আপনাদের মেয়ে সুইসাইড করেছে, এরকম বিষয়, এরকম দেখলাম, আপনারা তাড়াতাড়ি আসুন। কিন্তু তা না করে ভঙ্গিতা করে 3-3বার ফোন করা হলো। যখন ফোন করলো তখন 10:53 ফোন পাওয়ার পর তখন কি তারা উড়ে চলে যাবে? তাদের তো একটু মিনিমাম সময়টা লাগবে। কিন্তু তারপর আবার যখন তারা ফোন করলো, তিলোত্তমার বাবা মা সেই নাম্বারে ফোন করলো যে কি হয়েছে, তা কি আমার মেয়ে ঠিক আছে তো? তখন তাদেরকে আবার বলা হলো আপনারা তাড়াতাড়ি আসুন, ওর হ্যাঁ অসুস্থ, খুব অসুস্থ, খুবই ক্রিটিক্যাল অবস্থা, অসুস্থ। তো তারপর কি বলা হলো যে হয়তো আপনার মেয়ে সুইসাইড করেছে। তাহলে তারা কি এত কিছু, হ্যাঁ, এই যে ভঙ্গিতা কথাবার্তা, এই যে মানে অসংলগ্ন কথাবার্তা, এই যে এক একবার এক এক রকম কথাবার্তা, এগুলো যে পুরো সাজানো ষড়যন্ত্র, এটা কি বোঝা যাচ্ছে না বন্ধুরা? তাহলে এইভাবে তিলোত্তমার বাবা মাকে মানে গোমরা করে এক প্রকার গোমরা করে করার চেষ্টা করেছে, গোমরা করে আরজিকর হসপিটাল পর্যন্ত কিন্তু নিয়ে গেছে, তাদেরকে সরাসরি বলেনি, তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু করেছে যে তাদের মেয়ে সুইসাইড করেছে। আর যারাই এই মানে নারকীয় কাজের সঙ্গে যুক্ত, তারা ভেবেছে যে ব্যাপারটা
মানে কি রূপ দেবে তারা, সেই জন্যই কিন্তু সুইসাইডের রূপ কিন্তু দিয়ে ভেবেছিল যে তার বাবা মাকে এই সমস্ত বলে সমস্তটাই কিন্তু তারা মিটমাট করিয়ে নেবে, কারণ পুলিশও তাদের হাতেই ছিল, কারণ পুলিশ সেখানে উপস্থিত থাকে বা ছিল সেই সময়। সেখানে কিন্তু পুলিশও যে ফোন করলো আরজিকর আইসি বলছে, তো সেখান থেকে পুলিশ যে যুক্ত ছিল, পুলিশকেও যে ষড়যন্ত্রের জালে যে নিয়ে তারপর যে এই সমস্তটা মানে ঠিকঠাকভাবে যে একদম নর্মাল করে দেওয়ার চেষ্টা চলেছিল, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, এইভাবে একটা মেয়েকে নৃশংসভাবে হত্যা করে খুন বা ধর্ষণ সমস্ত কিছু করলো, আর ওরা এইরকম পঙ্গিতা করে কী করে ফোন করতে পারলো 10:53, যেখানে তিলোত্তমার মৃত্যুর যে অ্যাকচুয়াল সময়টা 3টে থেকে 6টার মধ্যে বলছে ময়নাতদন্তের রিপোর্ট, সেইখানে গিয়ে 10:53 কি করে এই ধরনের ভঙ্গিতাযুক্ত কথাবার্তা আসে বন্ধুরা, কি করে আসে? এই যে ভাইরাল অডিও, এই যে ভাইরাল মানে এই যে কথোপকথনগুলো আমরা এখন শুনতে পাচ্ছি, তাহলে এই কথোপকথনের সাথে তিলোত্তমার বাবা মা যে সাক্ষাৎকারগুলো দিয়েছে একদম পুরো ডিটো মিলে যাচ্ছে। তারা কিন্তু আজ করতে পেরেছে যে সমস্তটাই ধামাচাপা দিয়ে মিটমাট করিয়ে নেওয়ার চেষ্টা শুরু থেকেই কিন্তু চলছে। তারা প্রতিনিয়ত বলে আসছে যে পুরো ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে তড়িঘড়ি তাদের মেয়ের যে বডিটা সেটাকেও তাদের ঠিক করে দেখতে দেওয়া হয়নি, কাকুতি মিনতি করেছে, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, কারণ ঢুকলেই যদি কোনো কিছু সামনে চলে আসে, সেই জন্য তারাই কিন্তু সমস্ত ব্যাপারটাকে দেখেছে, প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। যেমন কিনা সেমিনার হলের সামনে কত লোকের ভিড় দেখেছো বন্ধুরা, ঠিক থেকে ভিড় কিন্তু আমরা দেখেছি। তাহলে কী জন্য সেইখানে তার মানে তিলোত্তমার বাবা মার যাওয়ার কথা, তিলোত্তমার আত্মীয় স্বজন তাদের থাকার কথা সেখানে, তাই সেই সমস্ত বড় বড় হস্তিরা সেখানে কী করছিল? শুধুই কি তারা প্রমাণ লোপাটের জন্য গেছিলো, নাকি আরও অন্য অনেক কিছুই রহস্য কিন্তু অনেক কিছু লুকিয়ে রয়েছে বন্ধুরা, অনেক রহস্য লুকিয়ে রয়েছে। তো আস্তে আস্তে সব কিছুই কিন্তু সামনে আসছে, সব কিছুই কিন্তু ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ, অত সহজে যে এরা পার পাবে না সেটা কিন্তু ক্লিয়ার পরিষ্কার বোঝা যাচ্ছে। গাড়ির চালক ল্যাপটপ নিয়ে গেলে গাড়ির চালককে পর্যন্ত ঢুকতে দেওয়া হতো না, ওদের ইউনিটের ভেতরেই যে রয়েছে এই নারকীয় হত্যার পেছনে, এই নারকীয়ভাবে যে এইভাবে মানে পাশবিক অত্যাচার করে তিলোত্তমাকে মেরেছে, তার জন্য যে তাদের ভেতরকার লোকই যুক্ত, তাদের ইউনিটের লোকই যুক্ত, সেটা কিন্তু তিলোত্তমার গাড়ির চালকও কিন্তু বললো। বন্ধুরা, তোমরা তাদের গাড়ির চালকের কথাটা একটু শোনো। বা সেরকম কিছুই আমি দেখিনি, খুবই ঠান্ডা মনের লোক ছিল, মানে এরকম মানুষ আজকালকার দিনে পাওয়া খুব দুষ্কর। দিদি যেরকম লোক ছিল আমি দেখিনি কোনোদিন এরকম। আপনার কি মনে হয় এই ঘটনাটা নিয়ে? কেন আপনি তো এতদিন 5 মাস ধরে যাচ্ছেন ওনাকে নিয়ে হসপিটালে, ঘটনার দিনও আপনি ছিলেন, ইনফ্যাক্ট ওনার মা বাবাকে নিয়ে আপনিই গাড়ি করে গিয়েছিলেন, আপনি তো ছিলেন ওই ঘটনাস্থলে। আপনার কি মনে হয়? আমার মতে বলে ওদের ইউনিটের লোকই জড়িত এর মধ্যে, কারণ চেস্ট মেডিসিনে আমিও ঢুকতে পারতাম না, মানে ম্যাডামের পারমিশন ছাড়া। আপনি কি ঢোকার চেষ্টা করেছেন? হ্যাঁ, ম্যাডাম যেমন দিদি 2 দিন ল্যাপটপ রেখে গেছিলো, আমাকে বলেছিল ল্যাপটপটা দিয়ে যাওয়ার কথা। আমি যখন প্রথম দিন ল্যাপটপ দিতে গেলাম দিদিকে, তখন আমাকে সিকিউরিটি আটকালো। আমি দিদিকে ফোন করলাম, দিদি এসে ল্যাপটপ নিয়ে গেল। এবং সেম যখন আবার 3 দিন পর দিদি ল্যাপটপ রেখে গেল, আমাকে ফোন করে বললো যেরকম দাদা ল্যাপটপটা দিয়ে যাও। আমি যখন ল্যাপটপ দিতে গেলাম, 3 দিন আগে যেই সিকিউরিটি আমাকে আটকেছিল সেই সিকিউরিটি আবার আমাকে আটকেছে। আমি আবার দিদিকে ফোন করলাম, দিদি আসলো, এসে ল্যাপটপটা নিয়ে গেল। সেখানে আমাকেও ঢুকতে দিত না। দিনের বেলা তো মানে আমি অ্যাজ এ দিদির ড্রাইভার, সে আমাকে চেনে, সেও আমাকে ঢুকতে দিত না। তো রাত্রিবেলাটা আননোন পার্সন হুট করে ঢুকে যাবে, এটা মানা যায় না, বা আমি মানতে পারছি না। শুনেছেন যে কখনো বলেছেন যে নাইট ডিউটি করতে ভালো লাগছে না বা কিছু এরকম? না, এরকম কোনো কথা আমার সাথে হয়নি। আমি দিদিকে শুক্রবার দিন সকালবেলা দিয়ে চলে আসতাম, এসে গাড়ি গ্যারেজ করে দিতাম। এবং বৃহস্পতিবার দিন দিদিকে দিয়ে এসে গাড়ি গ্যারেজ করে দিতাম। শুক্রবার দিন 1টা-1:30টার সময় ফোন করতো দিদি যে এরকম দাদা আসো নিয়ে যাও, হয়ে গেছে। তা আমি দিদিকে নিয়ে চলে আসতাম। তা যখন আসার সময় জিজ্ঞেস করতাম যে কিরাম হলো, রাত কিরাম কাটলো, কী খেলে, কিংবা কখন ঘুমালে। ও হয়তো কখনো বলতো আজকে রুটি খেয়েছি, কিংবা আজকে বিরিয়ানি খেয়েছি। যখন জিজ্ঞেস করলাম রাত্রিবেলা কখন ঘুমাতে, মানে যে কদিনই আমি জিজ্ঞেস করেছি দিদি নাইট করেছে, সে কদিনই বলেছে 3:30 থেকে 4টের মধ্যেই ঘুমাতো। তার আগে দিদি কোনোদিন ঘুমাতো না। তার আগে দিদি ডিউটি করতো, যদি খুব তাড়াতাড়ি ডিউটি হয়ে যেত ল্যাপটপ নিয়ে পড়াশোনা করতো, কিন্তু 3:30-4টের আগে দিদি কোনোদিনই ঘুমাতো না। আপনি বলছেন যে ঘটনার যে দিনটা, সেই দিনটাতে কিন্তু তথ্য যেটা আছে যে খেয়ে দিয়ে উনি শুতে চলে গিয়েছিলেন, মানে সেটা কি সম্ভব তাহলে? না, আমি তো দিদিকে যে 5 মাস নিয়ে গেছি, 5 মাসের মধ্যে প্রত্যেক মাসে 4টে করে নাইট পড়েছে। এবং প্রত্যেক মাসে বিগত 5 মাস ধরে যে প্রত্যেক মাসে 4টে করে নাইট পড়েছে। 4 দিনই আমি জিজ্ঞেস করেছি যে রাত্রিরে কখন ঘুমিয়েছো। দিদি যখন একটাই কথা বলতো 3:30 থেকে 4টে, তার আগে দিদি কোনোদিনই ঘুমাতো না। বন্ধুরা, গাড়ির চালক কি বলছে যে দিদির মতন ভালো মানুষ, ঠান্ডা মেজাজের মানুষই হয় না। ওকে নিয়ে যেত, নিয়ে আসতো, তারপর অনেক সময় ল্যাপটপ ভুলে যেত, ফোন করে বলতো দাদা ল্যাপটপ ভুলে গেছি, নিয়ে যেত, সেখানে তাকে আটকে দেওয়া হতো। তাহলে সেখানে এতটা কড়াকড়ি থাকার পরেও, যেখানে জানতো যে তিলোত্তমার ড্রাইভার, সেখানে তাকে ল্যাপটপ নিয়ে কিন্তু ঢুকতে দেওয়া হতো না। তারপর সেখানে আটকে দেওয়ার পর সে তিলোত্তমাকে ফোন করে নিয়ে আসতো, তারপর তিলোত্তমা এসে ল্যাপটপটা নিয়ে যেত। 2 দিন এরকম কিন্তু হয়েছে। তিলোত্তমার গাড়ির চালক কিন্তু বলছে যেটা কী করে সম্ভব, যেখানে আমি তিলোত্তমার গাড়ির চালক ছিলাম সেটা জানার পরেও আমাকে এইভাবে আটকে দিত। তাহলে
ওই 4:03 নাগাদ যে সঞ্জয় রায় যে আরজিকর হসপিটালের ভেতরে দেখা গেছে করিডোরের মধ্যে উকি ঝুঁকি মারছে, তাহলে কি করে সেই মানুষটা হসপিটালের কোনো স্টাফ না, কোনো ক্ষেত্রেই কিন্তু যুক্ত না, তাহলে সেই মানুষটার কি করে এন্ট্রি হলো? তাহলে বন্ধুরা এখানেই বোঝো যে পুলিশ প্রশাসন সবাইকে কিন্তু ওরা হাতের মুঠোয় করে এই পাশবিক নারকীয় যে কাণ্ডটা হয়েছিল সবটাই ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেই সমস্ত কিছুই কিন্তু বানচাল হয়ে গেল। এই যে মেডিকেলের যে স্টুডেন্টরা রয়েছে আর সমস্ত মানে দুনিয়া যেইভাবে আওয়াজ তুলেছে, সেই আওয়াজের কাছে এরা কিন্তু একদম হিলে গেছে। তো বন্ধুরা এইভাবেই কিন্তু একের পর এক সমস্ত তথ্য কিন্তু বেরিয়ে আসবে। সিবিআইয়ের হাতে কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে কিন্তু চলে আসছে। আর সিবিআই কিন্তু আজকে কিন্তু রীতিমতো সেই মর্গে গিয়ে কিন্তু ঢুকলো। মর্গের মধ্যেই কিন্তু অনেক কিছু লুকিয়ে রয়েছে বলে, অনেক রহস্য আছে বলে কিন্তু সিবিআইয়ের ধারণা। যথারীতি কিন্তু সিবিআই কিন্তু সেই মর্গের ভিতরেও কিন্তু তদন্ত চালাচ্ছে। সন্দীপ ঘোষের যে এই যে চক্রান্ত, সন্দীপ ঘোষের যে এই যে বারবারন্ত, এই যে একটা মানে পাশবিক একটা মন মানসিকতা নিয়ে যেইভাবে চলতো, সেইটা কিন্তু আস্তে আস্তে কিন্তু সমস্তটাই সিবিআই কিন্তু বের করে ফেলছে। আর এর পেছনে কারা কারা যুক্ত রয়েছে সবটাই কিন্তু বেরিয়ে আসবে। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে তোমাদের বক্তব্য আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের মানে তোমরাও যাও, উই ওয়ান্ট জাস্টিস, আমরা সবাই চাই, উই ওয়ান্ট ফর জাস্টিস। তিলোত্তমার বাবা মা যেইভাবে মানে সবার কাছে বার্তা পৌঁছাচ্ছে যে সবাই আমার পাশে যেইভাবে রয়েছে, সবার উপরে অনেক অনেক কৃতজ্ঞ, আর সবাই যেন শেষ দিন পর্যন্ত থাকে। আমারও একই কথা, সবাই যেন তিলোত্তমার মার পাশে শেষ দিন পর্যন্ত যেন থাকে। কারণ তিলোত্তমার ওপরে যেই পাশবিক নারকীয় অত্যাচার করে তাকে মেরে ফেলা হয়েছে, তার যোগ্য শাস্তি না পাওয়া পর্যন্ত তিলোত্তমার আত্মার যে শান্তি হবে না, সেটা কিন্তু তিলোত্তমার বাবা মা কিন্তু পুরোটাই কিন্তু বললো। আর সেই শাস্তি যখন হবে তাদের, তখন তিলোত্তমার বাবা মারও কিছুটা হলেও মনের জ্বালাটা মিটবে। তাদের মেয়ের উপরে যে অন্যায় অত্যাচারটা করেছে, সেই জ্বালা ওদেরকে ধুকে প্রতিনিয়ত শেষ করছে। সেই জ্বালার থেকে তিলোত্তমার বাবা মাকে বাঁচানোর দায়িত্ব কিন্তু আমাদের গোটা সমাজে, গোটা বিশ্ব কিন্তু রুখে দাঁড়িয়েছে সেইভাবে কিন্তু আমার মনে হয় শাস্তি অপরাধী দুদিন পরে হলেও পাবে। তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত অবশ্যই জানিও। আজকের মতন ভিডিওটা এখানে রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।